এই নেহেরু শব্দটা নহর থেকে আসছে। হ্যাঁ, মানে তো আপনি ওখানে পুরো এমনকি যে হিন্দি ভাষায় আজকে বলা হচ্ছে সেটা হচ্ছে একটা ছদ্মবেশী উর্দু ভাষা, যেটাকে আপনি কিছু সংস্কৃত আর কিছু পদ্ধতি বদলে ওটাকে উর্দু বলে হিন্দি বলে চালাচ্ছেন, কিন্তু গান গাইতে গেলে আপনি উর্দুতে হয়ে যাচ্ছে। হিন্দি সিনেমার গান হচ্ছে উর্দুতে, বেশিরভাগ হিন্দি গান কিন্তু গুলজারের লেখা বা অন্যদের লেখা, তো শুধু লেখা বলে না, উর্দু গানের যেভাবে আবেগ প্রকাশ পায়, যেমন নজরুল বাংলা গান উনি এত পরিমাণ রবীন্দ্রনাথের চেয়ে বেশি সংস্কৃত ভাষা ব্যবহার করতেন তার গদ্যে, তার গানে। এই বিদ্রোহ কবিতা এত সংস্কৃত শব্দ, কিন্তু উনি ওটার ভিতরে গজলের আবেগ ঢুকাই দিলেন। ফলে বাংলা গানের ভিতর যে এলায় পড়া, শুয়ে পড়ার যে একটা নিস্তেজ ভাব ছিল ভক্তি গানের মতো, বাংলা গান চাঙ্গা হয়ে উঠল। এবং আপনি দেখবেন পূর্ব বাংলার, পশ্চিম বাংলার ছোটবেলায় আমার মা দাদিরা শুনতো সামান্য রাতে যদি এটা নাকি গলায় স্মরণে পরে মরে। আর ওখানে ৬০ দশকের ঢাকা গান হচ্ছে পিস ঢালাই পত্রারে ভালোবেসেছি, তাজা চাঙ্গা। হ্যাঁ, উত্তম কুমার মা খায়, ঘরে পড়ে কান্না করে, আর আমাদের নায়ক ফারুক সারেন বউ কি কি ঘটনা ঘটায়। এটা পূর্ব বাংলা, কারণ এটার ভিতরে ওই জোশ, ওই আবেগ। বাংলা গানের ভিতরে যে ওই গজলের যে একটা মানে উদ্বেলতা, এইটা মানে নজরুল ঢুকালে অনেক কিছুই আছে যেটা আমরা যেভাবে একমাত্রিক মনে করি সেভাবে হয়তো দেখা যাবে। এখন আমরা যে জায়গাটা আমরা আসছি, যে এই যে সাংস্কৃতিক রাজনীতি আমাদেরকে বারে বারে ফ্যাকড়া হিসেবে আসছে, আমাদেরকে পাকিস্তান বলছে তুমি যথেষ্ট মুসলমান না, তাহলে বাংলা ছাড়ো, ওইটা একটা সাংস্কৃতিক প্রবলেম। ওই লড়াই আমাদের কথা ছিল না, কিন্তু করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করার পর আমাদের বাঙালিদের পরীক্ষা দিতে হচ্ছে, এবং আমরা বহুকাল ভিন্ন মনে রাখলো আমাদের পাঠ্যপুস্তক, আমাদের কিছু মনে করবেন না, ইতিহাস বিভাগ, আমাদের বাংলা সাহিত্য বিভাগ, নাট্যতত্ত্ব, চারুকলা, হ্যাঁ, সমাজ বিজ্ঞান, এগুলো হচ্ছে দুই রকম কলোনির অস্ত্র। একটা হচ্ছে ভারতীয় আধিপত্যের অস্ত্র, সেখানে মধ্যযুগ হচ্ছে অন্ধকার যুগ, বাংলা সাহিত্য অন্ধকার যুগ নাকি হচ্ছে সবচেয়ে উজ্জ্বল যুগ হচ্ছে সুলতানি আমলে, যখন এই রামায়ণ মহাভারত এগুলো বাংলা অনুবাদ হচ্ছে, ইসলামের বাংলা অনুবাদ হচ্ছে, কোরআনের ইসলামের গল্পগুলো, নবীর জীবনগুলো বাংলায় প্রচারিত হচ্ছে, মানুষ বাংলা ভাষায় সক্ষম হয়ে উঠছে। তো ওটা আমি মনে করি 19 শতকে যে বাংলা গদ্য তৈরি হয়েছে সেটার কারণে আমরা এখনো সোজায় দাঁড়াতে পারি না, কারণ এই গদ্য হচ্ছে ভক্তি, সমর্পণ, ইংরেজের আনুগত্যের গদ্য। গদ্য খুব ইম্পর্টেন্ট। গদ্য যদি আপনার স্বাধীন না হয়, আপনি আপনার সংস্কৃতি, আপনার হৃদয় স্বাধীন হবে না। ফলে আমাদের এই বাংলাকে ডিকলোনাইজ করতে হবে, বাংলা বিভাগের সিলেবাস গুলো চেঞ্জ করতে হবে। এই সিলেবাস ইতিহাস যে পড়ায়, সেই ইতিহাসটা হচ্ছে একটা হীনমন্যতার ইতিহাস, তার অর্জন গর্বগুলোকে ছোট করে দেখে। এই যে সিরাজের টাকা নিয়ে পালায় ফোর্ট উইলিয়ামে আশ্রয় নিল যে রাজা কৃষ্ণচন্দ্র, সেই তো শুরু করলো কলকাতার এই যে কি বলে কালচার চর্চা, দুর্গা পূজা থেকে শুরু করা, বাইজি নাচ, এগুলো অনেক কিছু। তা ফলে আপনার দেশ লুণ্ঠনের মধ্যে দিয়ে সংস্কৃতি গড়ে উঠছে, ডাকাতেরা এই সংস্কৃতি, ডাকাতেরা ছদ্মবেশ নিয়েছে সংস্কৃতি। ফলে আমার সংস্কৃতিটাকে বারে বারে ফ্যাকড়া এনে, একটা হচ্ছে যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ক্ল্যাশ অফ কালচার, বাঙালি বনাম মুসলমান, তারপরে হচ্ছে কৃষক বনাম শহরে, যেমন সুশীল। আপনি যদি খেয়াল করেন একই প্যাটার্ন সবখানে পাবেন। ওরা 19 শতকে বানাইছে আলোকায়ন, এনলাইটেন্ড, আর সারা দেশে অন্ধকার, অথচ কলকাতা হচ্ছে অন্ধকার। কারণ আর বাইরে তখন সমাজ সংস্কার চলছে, এই যে ডোম, এই যে হাড়ি আন্দোলন, লালন তো বটে, কিন্তু সেটা সেই লালন এই সিলসিলা, অজস্র লোকধর্ম উপধর্মের মধ্যে সংস্কার চলছে। মানে তারা আর বন্য প্রথার বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, তাদের নতুন নতুন ধর্মগুরু আসছে। এমনকি সেই গুরুদের একজনই তো হচ্ছে রামকৃষ্ণ যে পরমহংস। তিনি তার ওই যে সংস্কার আন্দোলনের দ্বারা গ্রামাঞ্চলে, তিনি ছোটবেলায় মুসলমান হয়েছিলেন, চৈতন্য মসজিদও আশ্রয় নিয়েছিল। তো এই যে মুসলমানের সংস্পর্শ এবং বর্ণ প্রথা বিরোধী নিম্ন বর্ণের যে আন্দোলন, সেগুলো তারা দীক্ষিত লোকই কলকাতায় গিয়ে কিন্তু রামকৃষ্ণ পরামর্শ হচ্ছে। ফলে ওইটা হচ্ছে এনলাইটেনমেন্ট, যেটা গ্রামাঞ্চলে হচ্ছে। এখন ঘটনা কলোনি এসে কি হলো, উল্টা হয়ে গেল। কলোনিতে উপনিবেশের যুগে শহর হয়ে গেল উন্নত আলোকিত, ভদ্রলোকরা থেকে গ্রাম হয়ে গেল অন্ধকার। কিন্তু এর আগে তো ঘটনাটা উল্টা ছিল। তো যাই হোক, ওরা সুশীল, ওরা ওই আদলে সুশীল মানে এই সুশীল হলো 19 শতকে কলকাতা, তখন তো ব্রিটিশ ছিল, এখন হচ্ছে এনজিও, পশ্চিমাদের ডোনার ফান্ডের দাঁড়ানো বুদ্ধিজীবী। ওরা বানাইলো সুবোধ, গিয়ে সুবোধ পালায় যায়। আমি তো লেখা লিখছিলাম যে আমাদের সুবোধের দরকার নেই, এ তো পালায়।
হ্যাঁ, আমাদের দরকার দুর্বোধ। এই যে তরুণরা দুর্বোধ, এদেরকে বুঝতে পারেনি হাসিনা, এদেরকে বুঝতে পারেনি রাষ্ট্রযন্ত্র। ইন্ডিয়া আগে যখন আমার বন্ধুরা যাইতো, আমরা তো ভিসা দেয় না, তারপর মানে ওদের সাংবাদিকরা বা ওদের গোয়েন্দা সংস্থার লোকেরা যদি বুঝতে চাইতো যে ঢাকার তরুণরা কারা, এরা এদের নায়ক কারা, এরা কি চিন্তা করে, ওরা এই তরুণদের স্টাডি করে 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 শাহবাগের মডেল বানাইছে। কিন্তু এইখানে যে আরেকটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে, যে তোমার গদিবে যে গোকুলে বাড়িয়েছে সে, এই গোকুলটা তারা চিনতে পারেনি। এটাই দুর্বোধ্য। আমার এই দুর্বোধ্য তরুণদের দরকার। এই দুর্বোধ্য তরুণদের আজকে এই তত্ত্বাবধায়ক মানে কি বলে ইন্টারিম সরকার, সেও সময় দিতে পারছে না। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা আবার নতুন একটা সাংস্কৃতিক ফায়দা, আমরা আমরা বাঙালি বনাম মুসলমান, হিন্দু বনাম মুসলমান, তারপরে প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল, এটা সম্পূর্ণ রং কনসেপ্ট। পৃথিবীর কোন দেশের বামপন্থী আন্দোলন প্রগতি বনাম প্রতিক্রিয়া এইভাবে জিনিসটা ঠিক করে নাই, শ্রেণী সূত্র ঠিক করছে, বুর্জোয়া বনাম করলে দেয়নি। আমাদের এখানে বামপন্থীদের সবচেয়ে বড় কাজ হয়ে গেল সাংস্কৃতিক কাজ করা, বলা কোনটা প্রতিক্রিয়াশীল। সে মানুষের কাছে যাবে না, সে কৃষকের কাছে যাবে না, যেত 60 দশক পর্যন্ত যেত, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা দেখলাম না তারা তারা এই কালচারাল মার্কার নিয়ে বসলো কে প্রতিক্রিয়াশীল। এগেইন সাংস্কৃতিক দ্বন্দ্ব আমাদের উপর ভাইরাস ঢুকানো হচ্ছে। এখন আরেকটা আসছে যে আমরা এই অভ্যুত্থানকে আবার আমরা সংস্কৃতি বা আইডিওলজি করে আমাদের শুরুর দিকে আমি নাম বলবো না, অনেক দরবেশ, তো এক দরবেশ জেলে, কিন্তু আরো দরবেশ ঘুরে বেড়াচ্ছে সারা দেশে। তারা প্রথম আমরা ফ্যাসিবাদের ব্যবস্থা বিলোপ করতে পারলাম না, আমরা বিচারের কাজ শুরু করতে পারলাম না, আমরা মতদর্শের ঝান্ডা উঠে গেলাম। প্রথমে তিনি উঠালেন, তারপরে খেলাফত আসলো, এখন তো অনেক কিছু হয়ে গেছে। আপনার ঐক্য দেখেন, যখন আপনি আইডিওলজি নিয়ে আসলেন, আবার সাংস্কৃতিক রাজনীতি করা শুরু করলেন, আপনার এখন এই জুলাইয়ের যুদ্ধের শক্তি 12 ভাগে ভাগ হয়ে গেল। এখন এই কারণে মানে সাংস্কৃতিক রাজনীতি বলে বা সংস্কৃতি সমস্যা আমাদের প্রধান সমস্যা, এটা যে বলবে ধরে নেবেন সে আপনাকে বিভক্ত করতে আসছে। এটা কখনো প্রগতির নামে আসে, কখনো ধর্মের নামে আসে, কখনো জাতীয়তাবাদের নামে আসে। আমরা যে বাংলাদেশ পন্থা বলি, সেখানে আমাদের এজমানি সংস্কৃতি এটা ঠিকই আছে। এর মধ্যে যে সমস্যাগুলো আছে, এটা আপনি যদি অর্থনীতিটা আরো চাঙ্গা হয়, আপনি যদি একটু গণতান্ত্রিক ব্যবস্থা আনতে পারেন, সংস্কৃতির ভিতরে নারী বিদ্বেষ, কৃষক বিদ্বেষ, হানাহানি, ইগোইজম এগুলো কমে আসবে। আপনার যদি মেট্রো রেল আসার পরে আগে বাসে বাসে যে লোকজন খালি গালিগালাজ করতো, সবাই যেন মানে কি বলে মেজাজ খিচিয়ে থাকতো, পারলেই খামচা দিবি, এটাই। মেট্রো রেলে তো সেটা নাই। আমরা বলতাম যে ঢাকায় প্রেমের গল্প হবে না, কারণ ঢাকায় গণপরিবহন নেই। কলকাতায় যাবতীয় প্রেমের গল্প শুরু হয়, দেখবেন যে ট্রামে দেখা হচ্ছে, হ্যাঁ, স্টেশনে দেখা হচ্ছে, ট্রেনে দেখা হচ্ছে, শেষ ট্রেনে দুজনাতে হচ্ছে, কারণ দেখা হচ্ছে একই লোকের সঙ্গে, একই প্লেস থেকে উঠতে উঠতে একদিন তার সঙ্গে আপনার কথা হবে যে কেমন আছেন, বা আজকে বাসা থেকে এটা আনছি, আমার মা, শুরু হয়ে গেল গল্প। এখন হবে কিছুদিন আগেও যাবতীয় আমাদের যে গল্পগুলো নতুন তরুণ লেখক লিখত, গল্প শুরু হইতো ফেসবুকে, দু একটা ঘটনা ঘটতো কফি শপে, এবং শেষে আবার ফেসবুকে। শেষ তার জগতে শহর নাই, সমাজ নাই, প্রকৃতি নাই, কিছু নেই, ঘটনা নেই, ঘটনাহীন কাহিনী। এখন কাহিনী ঘটনা ঘটতেছে, কারণ সমাজটা জেগে উঠতেছে। আবার একই সঙ্গে তো আমার যেটা কথা, যখন আপনার সমাজ এই গতিশীল থাকবে এবং যখন আপনার অপরচুনিটি গুলো থাকবে, আপনার হানাহানি সাম্প্রদায়িকতা বা আঞ্চলিকতা বা নারী বিদ্বেষ বা পুরুষের দাপট বা পুরুষ সংস্কার এগুলো কমে আসবে। আমাদের ওই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কালচারাল ফাইট, কালচারাল পতাকা তুলতে গেলে আমরা আবার ভাগ হবো। আমাদের যেমন আওয়ামী লীগ জাতীয় পতাকা দিয়ে আমাদের চোখ বেঁধে ফেলছিল, এই সংস্কৃতির যে ধুলা চোখে দিয়ে আমাদেরকে আবার বিভক্ত করা হবে। সংস্কৃতির লড়াই করতে হয় মাটিতে দাঁড়ায়। সংস্কৃতির লড়াই যদি আপনি তত্ত্ব, চিন্তা এবং ইগো দিয়ে করেন, তাহলে ওটা সংস্কৃতি না। তো এই জন্যই সংস্কৃতি শব্দটা যতবার আমি বলছি বোঝাতে পারছি না। কৃষ্টি ওটা না, কৃষ্টি মানে প্র্যাকটিস, কৃষ্টি মানে উৎপাদন। তাহলে আপনার জনগোষ্ঠীকে আপনি কৃষকের আমাদের গ্রামে ফিরে যাব না, কিন্তু ওর জীবনযাপন থেকে উঠে আসা, যে আমরা ভাত যেমন গ্রাম থেকে এনে খাই, এমনি ওর ইতিহাসে যে ঘটনাগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা গল্পপূর্ণ গান গাঁথি, আমরা যদি তাদের নায়ককে তিতুমির, কবি সন্ন্যাসী, ভবানী ঠাকুর যেটা ইতিহাস করে দেখেছেন খবর আর মনত করে দেখেছি তার ইয়েতে কৃষ্টি এবং প্র্যাকটিস, এই জায়গায় যখন যদি আমরা নিয়ে যাই, আমরা অর্থনীতি, সমাজনীতি এই জায়গাটা নিয়ে যাই, এবং আমার যে জ্ঞানের জগৎটাকে ভেঙে নতুন করে গড়ে তুলি,
নতুন করে বাংলা সাহিত্যের পাঠদান শুরু করি, ইতিহাসের বিভাগগুলো নতুনভাবে ইতিহাস পড়ানো শুরু করে, সমাজবিজ্ঞান অ্যানথ্রোপোলজি যদি দেশের মাটিতে দাঁড়ানো চিন্তাকে নিয়ে আগায়, আমার ধারণা বাংলাদেশ আগায় যাবে। কিন্তু যদি আমরা তা না করতে পারি, আবার যদি আমরা ওই সংস্কৃতির এই মানে মিথ্যা যুদ্ধে, ছদ্ম যুদ্ধে আমাদের নিয়ে যায়, তাহলে আমাদের অবস্থা ওই লালনের গানটায় গাইতে হবে যে থাকতে রতন ঘরে একই বেহাত আজ আমরা। তো এটা আমাদের বারবার হয়। আমাদের দুঃখ হচ্ছে যে আমরা প্রতি এক দশকে নতুন করে শুরু করতে হয়। এক জেনারেশন চেষ্টা করে ওই বান্দরের তৈলাক্ত লাঠি হয়ে ওঠার ইতিহাসের মতো। 90 একটা জয় ধরে রাখা গেল, 24-এ আবার 2000-এ। এখন এই যে প্রতি দশকে, তার মানে আপনি নিউ স্টার্ট করতে হচ্ছে, আপনার পুঁজি নাই। আর আপনার বাবা একতলা বানায় গেছে, আপনি 2 তলা বানাইছেন, আপনার ছেলে 8 তলা বানাবে। এইটা যদি হতো, সংরক্ষণ যদি হতো, কিন্তু আমাদের এই সংরক্ষণ করতে দেয় না। আমাদের এক জেনারেশনের সঙ্গে এক জেনারেশনের বিরোধ লাগানো, আমাদের এক দলের সঙ্গে এক দলের বিরোধ লাগানো, এই খেলার যা দাঁড়িয়ে আছে। এইটার বাইরে যদি আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতে এই উঠতি মধ্যবিত্ত তরুণ, এই প্রথম এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তারা শিক্ষিত, তারা ভাষা চর্চা করে, তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন স্কিল শিখে গেছে, তাদের হাতে অনেক উপাদান আছে। এরা হচ্ছে জনসংখ্যার এখন প্রায় 60-70%, এটাকে পপুলেশন ডিভিডেন্ড বলছি। এবং এরা আগেও এরকম সুযোগ আগে আসে, কারণ তরুণরা এত বেশি সংখ্যা আগে কখনো ছিল না। আবার এত বেশি সংখ্যক শিক্ষিত মানুষ আমরা আগে পাইনি। আবার 52 তরুণদের চেয়ে আমাদের এখনকার তরুণরা হচ্ছে তার আরেকটু বেশি অবস্থাপন্ন মানে তার আত্মসম্মান, তার নিজেকে ডেভেলপ করার ক্যাপিটাল আছে, কিছু খরচ করতে পারে সে কিছু, ফলে সে সংগঠন গড়তে পারে। এটা আমরা দেখছি, এটা আমি অনেক আগে খেয়াল করলাম যে যারা, এমনকি বাংলা ভাইয়ের কাহিনীতে আমি খেয়াল করছি যে এই যারা সংগঠন পড়ু, তারা নিম্ন মধ্যবিত্তের সন্তান, ধানমন্ডি সন্তান না। এরাই নভেট আন্দোলন, এরাই কোটা সংস্কার আন্দোলন, এরাই এই 24-এ উত্থান। তার মানে তার এই সংগঠন গড়া, নেটওয়ার্ক গড়া, সেটাকে একটা ভাষা দেওয়া, আওয়াজ তোলা, নিয়ে আসা, এর যোগ্যতা তার আগের চেয়ে অনেক বেশি। কারণ এইটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, আমরা আমাদের পুরাণরা আমাদের জন্য সমস্যা। 60 দশকের জেনারেশন যতদিন না দুঃখিত, বিলয় হচ্ছে, প্রকৃতি যদি আল্লাহর হস্তে তাদের হাত থেকে আমাদের মুক্ত না করতেছে, ততদিন ঝামেলাই বাধা দেবে। এই বুড়া শয়তানগুলো, আমি সবার কথা বলছি না, একটা বুড়াই তো সবচেয়ে মানে খুব তুখর হিরো এবং হ্যান্ডসাম হিরো, সে হচ্ছে বদরুদ্দিন উমর। সে কিন্তু ঠিকঠাক এখন পর্যন্ত, আমি বদরুদ্দিন উমর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে চিনছিল, কোনো বামপন্থী বলতে সাহস পায়নি। উনি তো ও আগে থেকে ফ্যাসিবাদ বিরোধী কমিটি গঠন করছে। ওনার যে আওয়ামী লীগ সহ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ, সেটা তো এখন কমন সেন্স, এটা রাজপথের ভাষা হয়ে গেছে। উনি যা বলতেন আগে, এখন এটা আমরা আমাদের জীবন অভিজ্ঞতা থেকে এটা শিখে গেছি। তিনি সফল। কিন্তু অন্য যে কলকাতা কেন্দ্রিক, পশ্চিম কেন্দ্রিক বা পাশ্চাত্য কেন্দ্রিক, পাশ্চাত্য খারাপ বলছি না, আমাদের এই বাইনারির মধ্যে যাওয়ার দরকার নেই, কিন্তু সেইটাকে আমাদের বিরুদ্ধে নেগেটিভ উপাদানগুলো যারা আনছে, তাদের থেকেও আমাদের একটা আল্লাহ আমাদের যাতে ওই নাজাতটা দেয়, কারণ এরা আমাদেরকে এখনো বিভ্রান্ত করবে। এবং ইতিমধ্যে যে কেউ আমাদের সুফি দরবেশ পীর সাহেবরা নেমে গেছে, আবার অন্যদিকে আরো কিছু লোকজন আছে, তারা আসলে এই 24-কে ব্যর্থ করার জন্য প্রস্তুত। এবং 24 যদি একটা সত্যিকার এজমালি বাংলাদেশ করতে চায়, তাহলে তাকে কিন্তু আইডিওলজিক্যাল কালচারাল ডিবেটের বাইরে রাজনীতিটা তারপরে সেটার সঙ্গে সার্বভৌমত্ব থাকবে, প্রকৃতি থাকবে, সবচেয়ে বড় কথা থাকবে সে হচ্ছে যে আমার আত্মবিকাশ, আমি তরুণ হিসেবে কি পেলাম, জাতীয়তাবাদ বা অন্য কোনো মতবাদের মানে আফিম আবার আমাদের যাতে বিভ্রান্ত না করে, এইটা আমার প্রত্যাশা থাকবে। আমরা আমাদের পারি নাই, আপনারা পারছেন, এই অর্জনকে নিজেরা খয়েন। সবাইকে অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে এই সময়টা দিলেন। আমি আমার চেষ্টা করলাম, আশা করি আবার দেখা হবে। এবং এই যে লড়াই, আজকেও অনেক ঘটনা ঘটছে দেশে, সামনে একটু খেয়াল রাখা দরকার যাতে আমরা আবার আত্মঘাতী ভুলগুলো না করি এবং চোখের মনির মতো আমাদের ঐক্যটাকে আমরা ধরে রাখি। 60, 70, 50, 100 যারা আমরা এখানে আছি, এটা বিরাট সংখ্যা, কিন্তু আমরা এক জায়গায় আসি না, এটা হচ্ছে বিরাট সমস্যা। আমরা বেশি দিন একসঙ্গে থাকতে পারি না, আমরা কচুরিপানা একজোট হয়ে থাকে, কিন্তু একটু ঢেউ আসলেই তারা আলাদা হয়ে যায়। আমাদের ঐক্যটা যাতে কচুরিপানা জোট না হয়, আমাদের ঐক্য যাতে সত্যিকার অর্থে একটা মাটির বাঁধ হয়, যেটাকে ঠেকানো